গুড আফটারনুন স্টুডেন্ট, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। তো আমাদের যেরকম ক্লাসগুলো হচ্ছিল ফিজিক্সের, ঠিক আছে, সেভাবে 3টার দিকে আজকে ফিজিক্স ক্লাসটা হচ্ছে। দেখো, তোমাদের হেড অফিস হচ্ছে বালুরঘাট। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে কী কী বিষয় নিয়ে পড়ানো হয়ে থাকে, আমাদের যেসব পরীক্ষার জন্য পড়ানো হয়ে থাকে সেটা হচ্ছে এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই, এনএমজিএনএম, ওয়েস্ট বেঙ্গল টেট, পিএসসি ক্লার্কশিপ এবং অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু পড়ানো হয়ে থাকে। বিস্তারিত জানতে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের যেসব ব্রাঞ্চ আছে গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা, এই ব্রাঞ্চের আশেপাশে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করে এই ব্রাঞ্চগুলোতে ভর্তি হতে পারো। আবাসিকে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমরা বালুরঘাট ব্রাঞ্চের সাথে যোগাযোগ করতে পারো। বালুরঘাটে শুধু একমাত্র ছেলে মেয়ে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আবাসিকের ব্যবস্থা আছে। তাছাড়া এইসব ব্রাঞ্চে আবাসিকের ব্যবস্থা কিন্তু নেই, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7384198320, 8436913684। এই নাম্বারগুলোকে তোমরা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারো, ঠিক আছে। এনএমজিএন 2024-এর জন্য যে ফিজিক্স ক্লাসটা চলছিল ফিজিক্যাল সায়েন্সের, সেটা শুরু হচ্ছে। তার আগে যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে, তোমাদের যে 30টা মক টেস্টে যে বইটা তৈরি হয়েছিল, তোমাদের যে স্মার্ট বুকটা তৈরি হয়েছিল, ঠিক আছে, তোমাদের যে স্মার্ট বুকটা তৈরি হয়েছিল, ঠিক আছে, এই বইটা তোমরা কি করতে পারো, নিতে পারো। এখানে 3000টা প্রশ্ন আছে, মক টেস্টের মাধ্যমে দিয়ে দেওয়া আছে। এটা অ্যামাজনে পেয়ে যাবে, ফ্লিপকার্টে পেয়ে যাবে, মিশোতে পেয়ে যাবে। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই বইটা কিনতে পারো। শুরু করি। কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? এটা আমরা কি করে বুঝবো? এই যে শান্তমণ্ডলের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হয়ে যাবে থার্মোস্ফিয়ার হবে, না মেসোস্ফিয়ার হবে, না ট্রপোস্ফিয়ার হবে, না স্ট্র্যাটোস্ফিয়ার হবে। তো শান্তমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে, ঠিক আছে। সব থেকে জলের মতো সোজা কোশ্চেন একটা, শান্তমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে। পরের প্রশ্ন চলে যাও। সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হলো, অতিবেগুনি রশ্মি হবে ওজোন স্ফিয়ার, ঠিক আছে। অতিবেগুনি রশ্মি শোষিত হয় ওজোন স্ফিয়ারে। সব থেকে সোজা কোশ্চেন এগুলো। পেট্রোল, কেরোসিন, ডিজেল ও এলপিজির মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? তাপন মূল্য যদি সব থেকে বেশি বলা যায়, তাপন মূল্য যদি বলি সব থেকে বেশি, তাহলে পেট্রোলও হয় না, কেরোসিনও হয় না, ডিজেলও হয় না, এলপিজি হয় সব থেকে তাপন মূল্য বেশি, ঠিক আছে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ পি এবং আয়তন ভি, উষ্ণতা স্থির রেখে চাপ 20% বাড়ানো হলো। উষ্ণতা স্থির কিন্তু, অর্থাৎ টেম্পারেচার যদি স্থির থাকে, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা যদি চাপ যদি বাড়ানো হয়, অর্থাৎ চাপ যদি বাড়ানো হয়ে থাকে কত? চাপ বাড়ানো হয়েছে, অর্থাৎ পি যেটা আছে ওটা 25% বাড়ানো হয়েছে, 25% বাড়ানো হয়েছে, ঠিক আছে। 25% বাড়ানো হয়, তাহলে আয়তন কত হবে? কিসের সূত্র? তোমরা ভালো করে জানো এটি কিসের সূত্রে পড়ছে, ঠিক আছে। উষ্ণতা এবং আয়তনের কথা বলছে, ঠিক আছে। চাপ, অর্থাৎ চাপের সঙ্গে আয়তনের পিভি, কিসের সূত্র এটা আমি বলে দেবো না, ঠিক আছে। যারা বুঝতে পেরেছো তারা তো ঠিকই আছো, ঠিক আছে। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই এটা নিয়ে ভাবো এটা কোন সূত্রের মধ্যে পড়ে, পিভি সূত্র, ঠিক আছে। এর উত্তরটা হয়ে যাবে, এর উত্তরটা কত হচ্ছে? এর উত্তরটা হচ্ছে 0.85 ভোল্ট হবে, ঠিক আছে। না সরি, এটা আমি ভুল করলাম। অ্যান্সারটা তোমরা একটু করে দেখবে, উত্তরটা 3 বেরোবে, 0.8 ভোল্ট বেরোবে, ঠিক আছে। উত্তরটা তোমরা করে দেখবে, অবশ্যই দেখবে যে উত্তরটা বেরোচ্ছে 0.8 ভোল্ট, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন চলে যাই। স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা কত হবে? এটা কি করে বের করব? স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা হবে এখান থেকে, এটা হয় না। স্ট্র্যাটোস্ফিয়ারের সবথেকে উষ্ণতা হবে এটা -50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। 0 ডিগ্রি তো হয় না, ঠিক আছে। ওখানে প্রচুর ঠান্ডা হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে খুব ঠান্ডা হয়, ঠিক আছে, সেই জন্য মাইনাসে চলে যায় উষ্ণতাটা, তাহলে -50 ডিগ্রি সেলসিয়াস হবে অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন চলে যাই। দেখো, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কী পদ্ধতিতে? এটা তো তোমরা সকলেই জানো, বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, এটা আর বলার কিছুই নেই, এটা মুখে মুখে প্রশ্ন করা যায়, ঠিক আছে।
প্রদত্ত জ্বালানিগুলোর তাপন মূল্য সংক্রান্ত সঠিক ক্রমটি হলো, আচ্ছা তাপন মূল্য সব থেকে বেশি কার, আমি এটা আগে বলে দিই। তাপন মূল্য সব থেকে বেশি হচ্ছে তোমার হাইড্রোজেনের তাপন মূল্য সব থেকে বেশি। তাহলে দেখো এখানে দুটো অ্যান্সার তো কেটেই যাবে, 2 নম্বর অ্যান্সারটা 1 নম্বর অ্যান্সারটা কেটে যাবে, কারণ দেখো 1 নম্বর অ্যান্সারের তাপন মূল্য সব থেকে বেশি আছে এলপিজির, 2 নম্বর অপশন তাপন মূল্য আছে এলপিজির, আর হাইড্রোজেনের পর সব থেকে যদি বলা যায় সেটা হচ্ছে এলপিজিরই হয় তাপন মূল্য। তাহলে 3 নম্বর অপশনটা হবে সঠিক, 4 নম্বর অ্যান্সারটা হবে না। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন গেল। হলো প্রশ্ন, বিকিরণ পদ্ধতি হলো। আচ্ছা আমি তোমাদের 5 নাম্বার প্রশ্নটা ভুল করিয়েছি, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা এটা খুব ঠান্ডা হবে, খুব ঠান্ডা যদি হয় সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের, সেটা 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে, ঠিক আছে। এটা 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে। এই প্রশ্নটা তোমরা একটু কারেকশন করে নাও, আমি এটা ভুল বললাম। এই প্রশ্নটা অ্যান্সার হবে 3 নম্বর অ্যান্সার, 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার, ঠিক আছে। 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে 5 নাম্বার। চলো 8 নম্বর কোশ্চেনে যাই। 8 নম্বর দেখো, 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 1 পাস্কাল সমান যদি এখান থেকে আমি ক্যালকুলেশন করি, 1 পাস্কাল সমান আমার বেরোবে কত, কে বলতে পারবে? এটা আমি হোমওয়ার্ক দিতে চাই, কিন্তু হোমওয়ার্কে তোমরা কাজগুলো করো না। কোনো কমেন্টে আমার অপশন আমি দেখতে পাই না, কোনো কমেন্ট এখন পর্যন্ত আসেনি যে স্যার এই কোশ্চেনটা পাচ্ছি না, বা এই কোশ্চেনটা বুঝিয়ে দিন, বা এই কোশ্চেনটা হচ্ছে না। জানি না তোমরা কেন প্রশ্ন করো না, কোশ্চেনগুলো অনেকেই পারে না কিন্তু কোনো রকম কমেন্ট প্রশ্ন করে না। 1 পাস্কাল সমান কত হবে? 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে, ঠিক আছে। 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে। তোমরা অবশ্যই করবে প্রশ্নটা, উত্তরটা মিলাবার চেষ্টা করবে 10 হচ্ছে কি না, ঠিক আছে। 10ই হবে, ঠিক আছে, 1 হয় না, এগুলো হবে না। বায়ুমণ্ডলের শীতলতম স্তর। আচ্ছা বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এই যে প্রশ্নগুলো আছে যে কোন স্তরটা কীরকম, কি ওটা কি, এই প্রশ্নগুলো করার জন্য তোমাদের সব ইনফরমেশনগুলো জানা থাকতে হবে। বায়ুমণ্ডলে যদি সবথেকে শীতলতম স্তর বলি আমি, সবথেকে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এই প্রশ্নটার উত্তরটা না তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কোন স্তরটা কী হয়, কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, কোন স্তরে এরোপ্লেন চলাচল করে, কোন স্তরে ফাইটার প্লেন চলে, এইসব প্রশ্নগুলো তোমাদেরকে জানতে হবে। এগুলো একটু মুখস্থ করার মতনই, কোশ্চেন বেশি। আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় হয় কোন মাসে? সর্বাধিক ক্ষয় হয় কোন মাসে? সেপ্টেম্বর ও নভেম্বর মাসের দিকে সর্বাধিক ক্ষয়, বুঝতে পেরেছ। মার্চ, আগস্ট, এপ্রিল, জুন এগুলো হবে না। সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই দুটো মাসের ডিস্টেন্স, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসের মধ্যে কিন্তু আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের ক্ষয়টা বেড়ে যায়। ওজনের সংকেত কি? O3, ঠিক আছে। 11 নম্বর কোশ্চিন, জীবাশ্ম জ্বালানির জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করার প্রয়োজনের কারণ। এইটার কারণ কি জানো? এগুলির কারণ হচ্ছে এগুলি খুব দামি। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করার প্রয়োজন, এগুলো জীবাশ্ম জ্বালানি কি খুব দামি? না, এগুলি সহজে পাওয়া যায় না। আচ্ছা জীবাশ্ম জ্বালানি খুব সহজেই পাওয়া যায়, ঠিক আছে। এগুলোর মধ্যে কোনোটি নয়টা তো হচ্ছেই না, তাহলে এগুলি অনবীকরণযোগ্য অ্যান্সার হবে, ঠিক আছে। প্রশ্নের অ্যান্সারগুলো আর ভুল অ্যান্সারগুলোকে কাটার চেষ্টা করবে, তাহলে দেখবে যে প্রশ্নটা করা খুব সুবিধা হয়ে গেছে। অনেক প্রশ্নই থাকে যেগুলোতে খুব বেশি ভুলভাল অপশান দিয়ে দেয়, এক্সামিনার খুব ভুলভাল প্রশ্নের অ্যান্সার অপশান দিয়ে দেয়, কিন্তু আমরা সেগুলো না দেখে উত্তরটা বার করার চেষ্টা করি, যেগুলোর উত্তর হবেই না। যেমন এগুলি খুব দামি, জীবাশ্ম জ্বালানি কোনো দিন দামিও হয় না। জীবাশ্ম জ্বালানি সম্পর্কে আমরা জানি, তাহলে এগুলো কেটে দেবো আমরা, কেটে দেওয়ার পর যেটা বাঁচবে সেটাই অ্যান্সার হবে। বয়েলের সূত্রের পিভি লেখচিত্রের প্রকৃতি লেখো। পিভি লেখচিত্র, আরে বয়েলের সূত্র পিভি লেখচিত্র কি কোনো দিন হবে সরলরেখা হয়? বয়েলের সূত্র পিভি লেখচিত্র, এরকম একটা লেখচিত্র আছে। এক সেকেন্ড, আমি লেখচিত্রটা আঁকার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, এরকম করে যদি হয় তাহলে এটা কি সরলরেখা হবে? এটা কি সরলরেখা হবে? বৃত্ত হবে না অধিবৃত্ত হবে? কীরকম হবে? সমপরাবৃত্ত হবে? তোমরাই বলো। এটা সরলরেখা হবে না। যখন আমরা বয়েলের সূত্র পড়েছি তখন আমরা দেখেছি যে বয়েলের সূত্রর লেখচিত্রটা কি সমপরাবৃত্ত হয়ে থাকে সবসময়। মাথায় রাখবে, বয়েলের সূত্রের লেখচিত্র সমপরাবৃত্ত হয়, ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবথেকে বেশি? কি হবে?
বায়ুমণ্ডলে কোন স্তরের ঘনত্ব সব থেকে বেশি? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ঘনত্ব সব থেকে বেশি থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে না, মেসোস্ফিয়ারে থাকে না, থার্মোস্ফিয়ারের ঘনত্ব বেশি থাকে না, কিন্তু ট্রপোস্ফিয়ারে যে নিচের দিকের স্তরটা থাকে এইটা সব থেকে বেশি ঘনত্ব থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যায়, যে রাসায়নিক পদার্থটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী সেটি হলো, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কি? ক্লোরোফ্লোরোকার্বন। এটা তো সবাই জানে, CFC। ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে CFC, এর ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, শর্ট ফর্ম হচ্ছে CFC। ঠিক আছে, এটা তো সবাই জানে। গেল। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি, কয়লা একটা জীবাশ্ম জ্বালানি, ডিজেল জীবাশ্ম জ্বালানি, সৌরশক্তি না, পেট্রোল জীবাশ্ম জ্বালানি। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অ্যান্সার, 3 নম্বরটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সৌরশক্তি জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে না। বয়লের সূত্রে পিভি লেখচিত্রটি হলো, বয়লের সূত্রে যে পিভি বনাম পি লেখচিত্রটি হলো, এটা একটা মজাদার কোশ্চিন। এই কোশ্চিনটা তোমাদের জন্য হোমওয়ার্ক আমি দিতে চাই। হোমওয়ার্ক এই প্রশ্নটা করে নিয়ে আসবে। ঠিক আছে, হোমওয়ার্ক এই প্রশ্নটা তোমরা কমেন্টে আমাকে জানাবে উত্তর। এই প্রশ্নটার অ্যান্সারটা আমি বলে দিব কখন, এই প্রশ্নটার উত্তর আমি তখনই বলবো যখন তোমরা হোমওয়ার্কে এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এই প্রশ্নটার অ্যান্সারটা কী হবে তোমরা কমেন্টে জানাবে। তাহলে এই প্রশ্নটার অ্যান্সারটা হয়ে যাবে, আমি বলে দিই কেমন করে হবে সেটা তোমরা আমাকে অপশানে কমেন্টে জানাবে। এটার অপশানটা অ্যান্সারটা হয়ে যাবে 1 নম্বর অপশান। ঠিক আছে, পি অক্ষের সমান্তরাল। তোমরা আমাকে এটা কমেন্টে অবশ্যই জানাবে যে এটা কেন হলো। ঠিক আছে, পি অক্ষের সমান্তরাল কেন হলো। আমি প্রশ্নটা আরেকবার দেখাচ্ছি, বয়লের সূত্রের পিভি বনাম পি লেখচিত্রটি পি অক্ষের সমান্তরাল হলো, এটা তোমরা অবশ্যই আমাকে হোমওয়ার্কে জানাবে, অর্থাৎ কমেন্টে লিখবে। কেউ কমেন্টে লিখতে চায় না, কিন্তু সবাই মনে করে যে হ্যাঁ এই লিখবো, স্যার দেখবে। অবশ্যই লিখবে, আমি দেখব। ঠিক আছে, ভুল হলে অবশ্যই আমি সংশোধন করব। বায়ুতে যে গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি তা হলো 17 নম্বর কোশ্চেন, বায়ুতে যে গ্যাসটির পরিমাণ সব থেকে বেশি সেটি কি হবে? কে বলতে পারবে? বায়ুতে সব থেকে বেশি অক্সিজেন, নাইট্রোজেন, ওজোন, হাইড্রোজেন। অক্সিজেন, বায়ুতে যে গ্যাসটির পরিমাণ সব থেকে বেশি। অনেকে মনে করবে যে বায়ুতে তো সব থেকে বেশি অক্সিজেনই থাকে, আমরা তো সব অক্সিজেন নিয়ে থাকি, অক্সিজেন মনে করবে অনেকে, কিন্তু আদৌ অক্সিজেন না, বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে না। ওজনের পরিমাণও বেশি থাকে না, হাইড্রোজেনের পরিমাণ খুব কম থাকে, নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে। ঠিক আছে, নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে বায়ুমণ্ডলে, তাহলে এই নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। 18 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রশ্মিটি তাপীয় রশ্মি? নিম্নলিখিত কোন রশ্মিটি তাপীয় রশ্মি? তাপীয় রশ্মি যদি আমি বলি, এখানে তাপীয় রশ্মি হয়ে যাবে অতিবেগুনি রশ্মি। কি তাপীয় রশ্মি? না, অতিবেগুনি রশ্মি তাপীয় রশ্মি নয়। কসমিক রশ্মি তাপীয় রশ্মি নয়। ঠিক আছে, কসমিক রশ্মি, গামা রশ্মি তাপীয় রশ্মি নেই, কিন্তু অবলোহিত যে রশ্মিটা আছে সেই রশ্মিটা কিন্তু একটি তাপীয় রশ্মির মধ্যে পড়ে। ঠিক আছে, স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায়, এইটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায়? স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায় যে ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমানের উন্নতি, ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি, না বর্তমানের উন্নতি রুদ্ধ করে ভবিষ্যতের উন্নতি, না ভবিষ্যতের উন্নতি শুধু, না বর্তমানের উন্নতি, কোনটা হবে? স্থিতিশীল উন্নয়ন হচ্ছে আমরা ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে, আমাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত রাখবো, আমাদের ভবিষ্যতে যা হবে আমরা যেন একদম সেফ থাকি। বর্তমানে আমরা উন্নতি করব, আমাদের ভবিষ্যতে আমরা যা হবে সব কিছুই সেফ থাকবে। ঠিক আছে, স্থিতিশীল উন্নয়নের এটাই হচ্ছে একটা মূল কথা, যে ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি করাই হচ্ছে স্থিতিশীল উন্নয়নের কথা। ঠিক আছে, তো এটা হবে না। স্থিতিশীল উন্নয়ন ভবিষ্যৎ এবং বর্তমান দুটোরই কথা ভাবে। ঠিক আছে, স্থিতিশীল উন্নয়ন মানে হচ্ছে ভবিষ্যৎ এবং বর্তমান দুটোরই কথা ভাববে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সবার লাস্ট কোশ্চিন আজকে। ঠিক আছে, 20 নম্বর কোশ্চিন। এই কোশ্চিনটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এই কোশ্চিনটার অ্যান্সারও আমি তোমাদের থেকে দিব না। এই কোশ্চিনটা ঝড়ের মতো সোজা কোশ্চিন, এই কোশ্চিনটার অ্যান্সার হবে 4 নাম্বার। কেন হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট জানাবে। ঠিক আছে, এই কোশ্চিনটার অ্যান্সারটা হোয়াই 4 নাম্বার অপশান হলো কেন, এই অপশানটা তোমরা আমাকে জানাবে। তো আজকে যে ক্লাসটা তোমরা করলে তার পিডিএফ নোট তোমরা কোথায় পেয়ে যাবে? টেলিগ্রামে পেয়ে যাবে। স্মার্ট গ্যালাক্সির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে।
থ্যাংক ইউ আজকের ক্লাসটা করার জন্য, ঠিক আছে। এরপরে আবার একটা ক্লাসে দেখা হবে। অবশ্যই তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।